বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এসেছি। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটি রুল তোমাদেরকে শিখাবো, যেই রুলগুলোর উপর ভিত্তি করে তোমরা যে কোনো ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কী করতে পারবে, কমপ্লিট করতে পারবে। ফর ইউ রিমেম্বারেন্স, তোমাদের স্মরণের জন্য আমি আবার বলছি যে গত ক্লাসে আমরা পড়েছিলাম লেস্টের নিয়মটি পড়েছিলাম, মনে আছে কি না? না থাকলে আবার লক্ষ্য করো। লেস্ট, টুডেস টপিক ইজ হোয়াট? ইয়েস, কমপ্লিটিং সেন্টেন্সেস। তো লেস্টের নিয়মটি আমি বলেছিলাম তোমাদেরকে যে লেস্ট কি হিসেবে ব্যবহার হয়? কনজাংশন হিসেবে আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। যেমন আই টোল্ড ইউ, আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, অ্যান্ড দেন লেস্টের পরে কি হবে বলেছিলাম যে সাবজেক্ট হবে, তারপরে শুড অথবা মাইট হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে কি দাঁড়ালো যে ওয়াক ফাস্ট, লেস্ট, ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। আমি তোমাদেরকে এভাবে বলেছিলাম। লেস্ট মানে হলো ভয় হয় বা পিছনে আশঙ্কা হয়, মানে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। আর আমি তোমাদেরকে বলেছিলাম কন্ডিশনালগুলো বলেছিলাম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর হলো থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল কত প্রকার বলেছিলাম? 3 প্রকার বলেছিলাম, যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর হলো থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি বলেছিলাম? যে ইফ এর সাথে প্রেজেন্ট ফর্ম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, অ্যান্ড দেন ওখানে কি হবে? ইউ, তারপরে শ্যাল তো হবে না এখানে, এখানে হবে ইউর সাথে উইল, তারপরে মে, তারপরে ক্যান, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাইন ইন লাইফ। ঠিক আছে, মনে আছে তো? ইফের সাথে প্রেজেন্ট, পরেরটা হবে সাবজেক্ট, তারপরে উইল, মে, ক্যান, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে আর কি বলেছিলাম? যে সেকেন্ড কন্ডিশনাল বলেছিলাম। সেকেন্ড কন্ডিশনালটা কি ছিল? ইফ শি কেম, মানে হলো ইফের সাথে পাস্ট ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনালটা কখন হবে? ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন হবে এটা কি? সেকেন্ড কন্ডিশনাল। আর পরের অংশে কি হবে? ইফ শি কেম, পরের অংশ হবে শি কুড, মাইট অথবা উড, তারপরে প্রেজেন্ট ফর্ম। ইফ শি কেম, শি উড, কুড, মাইট, সি মি পার্সোনালি। বুঝতে পারছো তো? আবার মনে করে দিচ্ছি যে ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে উড, কুড, মাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে কি বলা হয়? সেকেন্ড কন্ডিশনাল। আর এটা কত নম্বর রুল ছিল? 2 নম্বর রুলের এ এবং বি ছিল এটা। তারপরে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি ছিল? যে ইফের সাথে পাস্ট পারফেক্ট, ইফ শি হ্যাড ইনফর্ম মি অফ দ্য ম্যাটার, এটা ছিল থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনালটা হলো ইফের সাথে পাস্ট পারফেক্ট। ইফের সাথে কি হবে? পাস্ট পারফেক্ট। এটাকে কি বলা হয়? থার্ড কন্ডিশনাল। পরের অংশে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। যেমন ধরো, ইফ শি হ্যাড ইনফর্ম মি অফ দ্য ম্যাটার, যদি সে আমাকে বিষয়টি জানাতো তাহলে আমি কি করতে পারতাম? আই
would have অথবা could have অথবা might have, তারপরে have এর পরে ভার্বের থার্ড ফর্ম might have helped her, আমি তাকে সাহায্য করতে পারতাম। আজকের পড়ায় এবার আসো, এখন পর্যন্ত আমাদের গত ক্লাসে হয়েছিল। তো এই পার্ট টুতে দ্যাট ওয়াজ পার্ট 1 অ্যান্ড দিস ইজ পার্ট সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2। তো এই পার্ট টুতে আজকে আমরা শুরু করব তারপরের অংশ থেকে। একটা কন্ডিশনাল আছে, যেই কন্ডিশনালটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কেমন? মনে করো এখানে লেখা আছে এরকম যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও, তো এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল, যেখানে ওয়ান্ট থাকবে। পরের অংশে এবার কিন্তু শ্যাল, শুড, উইল, উড, মাইট, ক্যান, কুড এগুলো হবে না। এখন কি হবে? এখন হবে ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি তুমি জীবনে সফলতা অর্জন করতে চাও, এবার সাবজেক্টের পরে হবে মাস্ট। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। এখানে কিন্তু ক্যান, মে এগুলো হয় নাই, কি হয়েছে? মাস্ট হয়েছে। কেন মাস্ট হয়েছে? এখানে ওয়ান্ট থাকার কারণে। আরেকটা এক্সাম্পল দেখি, ইফ আই ওয়ান্ট টু বি রেসপেক্টেড, তাহলে যদি আমি সম্মান পেতে চাই, তাহলে এখানে একই অবস্থা হবে, আই মাস্ট বি অনেস্ট, আই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমাকে কি করতে হবে? সত্য কথা বলতে হবে। যদি আমি শ্রদ্ধা পেতে চাই, শ্রদ্ধা পেতে চাইলে আমাকে কি করতে হবে? আই মাস্ট বি অনেস্ট, আমাকে সৎ হতে হবে। আই মাস্ট স্পিক দ্য ট্রুথ। এরপর দেখি ইফের পরে হওয়া অর্থে ওয়ার হয়ে থাকে। হওয়া অর্থে কি হয়ে থাকে? ওয়ার। ফর এক্সাম্পল, I could fly in the sky if, মনে করো এরকম ভাবে একটি সেন্টেন্স থাকলো যে I could fly in the sky if and then incomplete sign, তারপরে কি থাকলো? গ্যাপ থাকলো, যে I could fly in the sky if, আমি কি করতে পারতাম? I could fly in the sky, আমি আকাশে উঠতে পারতাম। if, এবার হওয়া অর্থে কি ব্যবহার করবে? সবসময় ওয়ার ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ওয়ার। যখন দেখবা এখানে কুড রয়েছে, কুড থাকা মানেই হলো, কুড থাকা মানেই হলো এটা কি? এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। কুড থাকা মানে কি? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই ইফ, যদি আই, এবার হওয়া অর্থে কি দিবা? ওয়ার এ বাট। আসলে এখানে আয়ের পরে ওয়াজ হওয়ার কথা ছিল, যেহেতু আইটা সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে কি হয়েছে? ওয়ার। তার মানে হলো হওয়া অর্থে ইফের পরে কি হবে? ওয়ার। ইফের পরে কি হবে? ওয়ার। একইভাবে যদি মনে করো এখানে হি আছে, হি কুড ড্রাইভ এ কার, সে একটি কার ড্রাইভ করতে পারতো। এবার মনে করে দেওয়া আছে ইফ, বাকি অংশ আমাদের ফিল আপ করতে হবে। তো হি কুড ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাইতে পারতো। তাহলে কি হবে? এখানে এর পরে আমাদের হওয়া অর্থে কি দিতে হবে? ওয়ার। ইফ হি ওয়ার এ ড্রাইভার, এখানে ওয়ার দিতে হয়েছে। কারণ কি? কারণ আমরা শিখেছি যে ইফের পরে কি হবে? হওয়া অর্থে ওয়ার হবে। ইফের পরে হওয়া অর্থে কি হবে? ওয়ার। আবার ইফের পরে আসে অর্থে হ্যাড হবে। ইফের পরে আসে অর্থে কি হবে? হ্যাড। ফর এক্সাম্পল,
হি কুড ড্রাইভ এ কার ইফ, এবার হি হ্যাড এ কার, এখানে আসে অর্থে কি হয়েছে, হ্যাড হয়েছে। হি কুড ড্রাইভ এ কার, সে একটি কার ড্রাইভ করতে পারতো ইফ যদি হি হ্যাড এ কার, তার যদি একটি কি থাকতো, গাড়ি থাকতো। আরো দেখো এরকমভাবে থাকতে পারে হ্যাড কখনো ইফের অর্থ দেয়, হ্যাড কিসের অর্থ দেয়, ইফের অর্থ দেয়। হ্যাড কখনো কখনো কি করে, ইফের অর্থ দেয়। ফর এক্সাম্পল, had I been invited to the party, এখানে লক্ষ্য করো কি আছে, had I been invited to the party, তারপরে incomplete sign, had I been invited to the party। আমরা জানি কি যে বাক্যের প্রথমে যদি হ্যাডটি আসে আর এই পাশে যদি প্রশ্নবোধক সিম্বল না থাকে, ইন্টারোগেটিভ সাইন যদি না থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানের হ্যাড কন্ডিশনাল হিসেবে ব্যবহার হয়েছে, মানে কন্ডিশনাল বোঝাতে ব্যবহার হয়েছে। এটা প্রশ্নবোধকের জন্য হ্যাডটা ব্যবহার হয়নি, যে অর্থটা এরকম হবে না যে হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আমাকে কি পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল, এরকম কিন্তু হবে না। কারণ এখানে হ্যাড কিসের জন্য ব্যবহার হয়েছে, ইফের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। ইয়েস, তোমরা জানো, তারপরেও বলছি কিসে ব্যবহার হয়েছে, ইফের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সাইন নাই, ফুল স্টপ রয়েছে, তাহলে হ্যাড কিসের জন্য ব্যবহার হয়েছে, হ্যাডটি ব্যবহার হয়েছে এখানে কন্ডিশনাল বোঝাতে। তার মানে হলো ইফের যে নিয়ম, এখানে হ্যাডেরও কি হবে, একই নিয়ম হবে। ইফের যে নিয়ম, হ্যাডেরও একই নিয়ম হবে। তাহলে হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি, এটার মানে হলো এরকম, ইফ আই হ্যাড বিন ইনভাইটেড টু দ্য পার্টি, এটার যে অর্থ হবে এই হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি, এটির একই অর্থ হয়ে থাকবে। তার মানে হলো যদি আমাকে পার্টিতে দাওয়াত করা হতো, আমন্ত্রণ করা হতো। তাহলে এটা কোন কন্ডিশনালের মধ্যে আছে, ইফ আই হ্যাড বিন ইনভাইটেড টু দ্য পার্টি, যেহেতু এই সেন্টেন্সটি থার্ড কন্ডিশনের মধ্যে রয়েছে, অ্যাজ দিস সেন্টেন্স ইজ ইন থার্ড কন্ডিশন অ্যান্ড দেন দিস সেন্টেন্স ইজ অলসো ইন কন্ডিশন, এটিও কিসে আছে, থার্ড কন্ডিশনে রয়েছে। তাহলে পরের অংশে আমরা কি ব্যবহার করব, হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি, যদি আমাকে পার্টিতে আমন্ত্রণ করা হতো, তাহলে আই কুড হ্যাভ এনজয়েড দ্য পার্টি, মানে আমরা পার্টিটি কি করতে পারতাম, আমি পার্টিটি কি করতে পারতাম, উপভোগ করতে পারতাম। এ হলো মোটামুটি কন্ডিশনালের একটি বেসিক আইডিয়া। আশা করি তোমরা কন্ডিশনের উপরে যে কোনো ধরনের সেন্টেন্স আসলে, আর একটি সেন্টেন্স পরীক্ষার মধ্যে অবভিয়াসলি ইউ উইল ফাইন্ড এ সেন্টেন্স ইন দ্য কোয়েশ্চেন পেপার ইন কমপ্লিটিং সেন্টেন্স, তখন আমি আশা করি তোমরা যে কোনো ধরনের সেন্টেন্স আসলে কন্ডিশনের উপরে তোমরা দিতে পারবে। তারপরে আমরা থার্ড রুলটি দেখি। 3 নম্বর রুলে আসো। টু অনেক বেশি, এই টু অর্থ সাধারণত অনেক বেশি, আর এই টু অর্থ হলো তে, কারণ এটি একটি ভার্বের বেসিক ভার্বের পূর্বে ব্যবহার হবে, একটি বেসিক ফর্মের
পূর্বে ব্যবহার হবে, তখন এটি কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে টু তারপরে মাঝখানে একটি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আবার টু, এরকমভাবে একটি সেন্টেন্স থাকবে। আই এম রাইটিং এ সেন্টেন্স, দ্য ম্যান ইজ টু ওল্ড, অ্যান্ড দেন ইনকমপ্লিট সাইন, দ্যাট মিনস গ্যাপ। মনে করে এরকমভাবে একটি সেন্টেন্স থাকলো, দ্য ম্যান ইজ টু ওল্ড, লোকটি অনেক বেশি দুর্বল, সরি বৃদ্ধ। দ্য ম্যান ইজ টু ওল্ড। দ্য গার্ল ওয়াজ টু উইক। অথবা another sentence you may find in this way, the load was too heavy and then fall. So here we see three sentences. এভাবে টুটি সেন্টেন্সের মধ্যে কি হবে? ব্যবহার হবে। যখন দেখবা যে এখানে টু রয়েছে, অর্থ কি বলেছিলাম? যে অনেক বেশি, অনেক বেশি। তারপরে বাকি অংশে কি করবা? আবার টু দিয়ে সেন্টেন্সটি কি করবা? কমপ্লিট করবে। টু দিয়ে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কারণ কি? কারণ হলো আমরা এখানে কি পেয়েছি? টু পেয়েছি। কি পেয়েছি? এখানে টু পেয়েছি, এখানে টু পেয়েছি। তাহলে পরের অংশে আমাদের কি করতে হবে? টু দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আর তোমরা জানো টু টু এগুলো কিসের চিহ্ন? এগুলো হলো সিম্পল সেন্টেন্সের চিহ্ন। দ্য ম্যান ইজ টু ওল্ড দেন টু ওয়াক, টু ওয়ার্ক হার্ড। দ্য ম্যান ইজ টু ওল্ড, লোকটি অনেক বেশি বৃদ্ধ, কি করতে? টু ওয়াক, হাঁটতে। মানে আবার অন্যভাবেও মিনিংটি করতে পারো যে লোকটি এতই বৃদ্ধ যে সে কি করতে পারে না? হাঁটতে পারে না। তার মানে দ্য ম্যান ইজ টু, লোকটি অনেক বেশি ওল্ড, বৃদ্ধ, টু ওয়াক, হাঁটতে। অনেক বেশি বৃদ্ধ, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতেন। দ্য গার্ল ওয়াজ টু, কখনো কখনো তুমি এটাকে পাবে প্রেজেন্ট টেন্সে, আবার কখনো কখনো এটাকে কি পাবে? পাস্ট টেন্সও পাবে, একই নিয়ম। দ্য গার্ল ওয়াজ টু উইক, তারপরে কি করতে হবে আমাদের? ইয়েস, এখানে টু বসাতে হবে। দ্য গার্ল ওয়াজ টু উইক টু, তারপরে টুর পরে কি হয়? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে মেয়েটি অনেক বেশি দুর্বল ছিল, কি করতে? টু ওয়াক অর অথবা টু মুভ, মানে অনেক বেশি দুর্বল ছিল হাঁটতে, অনেক বেশি দুর্বল ছিল নড়াচড়া করতে। তার মানে এত বেশি দুর্বল ছিল যে সে কি করতে পারলো না? হাঁটতে পারলো না অথবা নড়াচড়া করতে পারলো না। তারপরে আবার দেখো, দ্য লোড ওয়াজ টু হেভি ফর, এভাবেও থাকতে পারে। দ্য লোড ওয়াজ টু হেভি ফর, তখন এখানে একটি অবজেক্ট বসাবা। ফরের পরে কি বসাবা? একটি অবজেক্ট বসাবা। এখানে বসাতে পারে ফর, অবজেক্ট ফর্মটি কি হবে? ফর হিম, ফর মি, ফর হার। দ্য লোড ওয়াজ টু হেভি ফর মি, অথবা ফর হিম, অথবা ফর হার। দ্য লোড ওয়াজ টু হেভি ফর মি, ফর হিম, ফর হার। কি করতে? টু, নিয়ম অনুসারে আমাদের যেহেতু এখানে টু পেয়েছি, এখানেও কি বসাতে হবে? আর টি, টু বসাতে হবে। আর টুর পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তাহলে একটি লোড যদি অনেক বেশি ভারী হয়, মানে লোডটি ছিল এত বেশি ভারী আমার জন্য, আমি এটাকে কি করতে পারলাম না? টু লিফট, এটাকে তুলতে পারলাম না। টু ক্যারি, টু রিপ্লেস।
তাহলে আমরা কি শিখতে পারলাম, যে যখন টু থাকবে তারপরে আরেকটি টু দিয়ে পূর্বের সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে তারপর আমাদের কি করতে হবে, আরেকটি ভার্ব বসিয়ে সেন্টেন্সটিকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এরকম ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এবার আসো রোল 4। উইথ এ ভিউ টু অর্থ হলো উদ্দেশ্যে। অর্থ কি, উদ্দেশ্যে, মানে আমি ওখানে গিয়েছিলাম তাকে সাহায্য করার উদ্দেশ্যে, আমি বাজারে গিয়েছিলাম এটি শার্ট কেনার উদ্দেশ্যে, একটা শার্ট কেনার জন্য, এরকম। তাহলে সেন্টেন্সের মধ্যে কি পাবে, উইথ এ ভিউ টু পাবে। এটা কোথায় পাবে, দিস ইজ ইউর সি এ ফ্রেজ, দিস ফ্রেজ ইজ ইউজড as conjunction in the sentence। এই ফ্রেজটি কি হয়, সেন্টেন্সের মধ্যে কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে। প্রায় সময় বোর্ডে এই উইথ এ ভিউ টু এই ফ্রেজটি এসে থাকে। এখানে একটু কি বলবো, এটাকে যে একটু সূক্ষ্ম বিষয় রয়েছে। সূক্ষ্ম বিষয়টা হলো যে তোমরা জানো যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, কিন্তু এমন কিছু টু রয়েছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। তার মধ্যে উইথ এ ভিউ টু একটা, আরেকটা আছে কি আছে, লুক ফরওয়ার্ড টু, তারপরে আছে গেট ইউজড টু, তারপরে আছে অ্যাকাস্টম টু, তারপরে আছে তোমার এডিক্টেড টু, তারপরে রয়েছে অ্যাডজেসেন্ট টু। তো এই যে কতগুলো টু রয়েছে, সাধারণত আমরা জানি কি যে আফটার টু উই হ্যাভ টু ইউজ বেস ফর্ম অফ ভার্ব। আমরা জানি কি যে টুর পরে ভার্বের বেস ফর্মটি ব্যবহার করতে হয়, কিন্তু এমন কিছু টু রয়েছে যাদের পরে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তার মধ্যে উইথ এ ভিউ টু একটি, লুক ফরওয়ার্ড টু একটি, গেট ইউজড টু একটি, অ্যাকাস্টম টু একটি। শি ইজ অ্যাকাস্টম টু স্মোকিং, হি ইজ এডিক্টেড টু স্মোকিং। অ্যাডজেসেন্ট টু, আই ওয়াজ অ্যাডজেসেন্ট টু ডুইং দিস। I am looking forward to you helping, such kind of word, and you have to use after such kind of to ing with verb। মানে হলো যে এই সকল টুর পরে মুখস্থ করে নাও ভালো করে, look forward to, get used to, accustomed to, addicted to, adjacent to and with a view to। এদের পরে তোমাদের কি করতে হবে, যে ব্যতিক্রম যে নিয়মটা সেটা হলো তোমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখি এখানে আমি পড়াচ্ছিলাম উইথ এ ভিউ টু, এর ভিতরে এগুলো প্রসঙ্গক্রমে চলে আসছে, তোমরা এগুলো দেখে নিবে। তো উইথ এ ভিউ টু, আই এম রাইটিং এ সেন্টেন্স ইউজিং উইথ এ ভিউ টু। I went to the market, আমি বাজারে গিয়েছিলাম। উইথ এ ভিউ টু, এভাবে মনে করে একটি সেন্টেন্স রয়েছে। তারপরে কি করবো, আমি বাজারে গিয়েছিলাম কি করতে, বাজারে মানুষ কিসের জন্য গিয়ে থাকে, যে কোনো কিছু কেনার জন্য গিয়ে থাকে। কিসের জন্য গিয়ে থাকে, কোনো কিছু কেনার জন্য গিয়ে থাকে। তাহলে উইথ এ ভিউ টু কিনা ইংরেজি কি, বাই। এবার বাইয়ের সাথে কি করতে হবে, এখানে টু থাকার কারণে কিন্তু বাই বেস ফর্ম হবে না, এটার সাথে কি হবে, আইএনজি হবে। কেন আইএনজি হবে, কারণ হলো উইথ এ ভিউ টু এই ফ্রেজটির পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে।
went to the market with a view to buying a shirt, with a view to buying some vegetables, with a view to buying daily necessary things. In this way you have to complete. তারপরে রোল 5 এ আসো। সিন্স, দেখো আমি কিভাবে লিখেছি। প্রথমে লিখেছি অ্যাট দ্য ভেরি বিগিনিং, মানে একদম শুরুতে। কোথায় লিখেছি? একেবারে শুরুতে, সিন্স। আবার লিখছি দেখো একটুকু টান দিয়ে মাঝখানে। তার মানে বুঝতেই পারছো, কি বুঝতে পারছো? যে সিন্স দুইভাবে ব্যবহার হতে পারে ইন দ্য সেন্টেন্স। সিন্স মে বি ইউজড ইন টু ওয়েজ। কইভাবে ব্যবহার হতে পারে? দুইভাবে ব্যবহার হতে পারে সেন্টেন্সে। কখনো কখনো অ্যাডভার্ব, কখনো কখনো কনজাংশন, কখনো কখনো কনজাংশন, কখনো কখনো অ্যাডভার্ব। যখন দেখবা যে বাক্যের প্রথমে ব্যবহার হয়েছে, যখন দেখবা যে বাক্যের প্রথমে ব্যবহার হয়েছে, তখন ধরে নিবা যে ওখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার যখন দেখবা যে বাক্যের মাঝখানে ব্যবহার হয়েছে, তখন এটি কি? এটি অবশ্যই কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে দেখি বাক্যের প্রথমে ব্যবহার হলে এক ধরনের অর্থ হবে, একভাবে সেন্টেন্সটি করতে হবে। যখন বাক্যের প্রথমে ব্যবহার হবে তখন অর্থ হবে যেহেতু, সেহেতু, কারণ। বাক্যের প্রথমে ব্যবহার হলে কি অর্থ হবে? যেহেতু, সেহেতু, কারণ। বাক্যের মাঝখানে যদি ব্যবহার হয় তখন অন্য ধরনের অর্থ দিবে। আগে আমরা এই জায়গাটা শেষ করি যে বাক্যের প্রথমে ব্যবহার হলে অর্থ কি হবে? যেহেতু, সেহেতু, কারণ। তাহলে সিন্স আই এম রাইটিং সাম সেন্টেন্সেস, আই ওয়াজ ইল, দিস ইজ এ সেন্টেন্স। Since it is, this is another sentence. যেহেতু I was ill, okay, get, অথবা বায়ো এখানে থাকতে পারে। হি couldn't get, he couldn't get, he couldn't buy অথবা get enough food since, সিন্সটা মাঝখানেও থাকতে পারে, আবার সিন্স এখানেও থাকতে পারে। আমি বলেছি সিন্স যখন অ্যাডভার্ব, এখানেও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কনজাংশন হিসেবে নয়। কারণ এখানে কি অর্থ দিচ্ছে? কারণ অর্থ দিয়েছে। আর সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে, তখন কনজাংশন হিসেবে যখন ব্যবহার হবে তখন সিন্সটি যখন অর্থ দিবে তখন আরেকটি রুল চলে আসবে, নিয়ম চলে আসবে। আর সিন্স যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, সিন্স যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এই পাশে, মানে সেন্টেন্সের দুটি অংশ থাকবে, তখন এই পাশে যে টেন্সে থাকবে ওই পাশেরটিও একই টেন্সে হবে। মানে এই পাশে যে টেন্স ওই পাশেও একই ধরনের টেন্স হবে। ভালো করে বুঝো, সিন্স দুইভাবে ব্যবহার হয়, কখনো অ্যাডভার্ব হিসেবে আবার কখনো কনজাংশন হিসেবে। কনজাংশন হিসেবে যখন ব্যবহার হবে তখন একটি স্বতন্ত্র, একটি ভিন্ন নিয়ম ওইখানে প্রযোজ্য হবে। আর যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে তখন একটি নিয়ম, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে
কিভাবে কখন, তখন তোমরা বুঝবে কিভাবে, যখন যেহেতু সেন্টেন্সে যখন যেহেতু সেহেতু কারণ, যেহেতু সেহেতু কারণ এটা বুঝাবে, যেহেতু সেহেতু কারণ এটা বুঝাবে, তখন এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। হি কুড নট গেট এনাফ ফুড সিন্স, সে পেল না যথেষ্ট পরিমাণে খাবার। সিন্স যেহেতু, he was poor, since I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম। I couldn't attend the party, I couldn't go to college, I couldn't attend the party, আমি পার্টিতে যোগদান করতে পারলাম না। Since it is raining, এই জায়গাটা লক্ষ্য করো, এখানে কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই পাশে যেই টেন্স থাকবে ওই পাশে একই ধরনের টেন্স থাকবে, এই পাশে যেই টেন্স ওই পাশে একই ধরনের টেন্স থাকবে। তাহলে সিন্স ইট ইজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, উই ক্যানট গো আউট, আমরা বাইরে যেতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট, সেটি হলো তোমাদের ভালো করে মনে রাখা উচিত, আমরা এখানে অ্যাটেন্ডেন্সটি কাউন্ট করে থাকি। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করছো অবশ্যই তোমাদের রোল নাম্বার অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, উল্লেখ করবে, যাতে করে অতি সহজে আমরা কে কে উপস্থিত আছো অ্যাটেন্ডেন্সটি দিয়ে দিতে পারি। আবারও বলছি, যারা ক্লাসে পার্টিসিপেন্ট আছো তারা পার্টিসিপেন্টরা অবশ্যই তোমাদের রোল নাম্বারগুলো SMS এর মাধ্যমে মেনশন করে দাও, যাতে করে তোমাদের অ্যাটেন্ডেন্সটি আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, কমেন্ট বক্সে দিয়ে দাও, কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও, যাতে করে আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটি কাউন্ট করতে পারি। এবার সিন্সের দ্বিতীয় নিয়মটি দেখো। বলেছিলাম যে কি হিসেবে ব্যবহার হবে? কনজাংশন হিসেবে ব্যবহার হবে। তার মানে সিন্স থাকবে মাঝখানে, তখন অর্থ হবে যখন। তখন কি অর্থ হবে? যখন অর্থ হবে। সিন্সটি যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন কি অর্থ হবে? যখন অর্থে ব্যবহার হবে। যখন সিন্সটি মাঝখানে ব্যবহার হয়ে কি অর্থ দিবে? যখন অর্থ দিবে। এর আগে আমরা কি দেখেছি? যেহেতু সেহেতু কারণ। এর আগে আমরা কি দেখেছি? যেহেতু সেহেতু কারণ। আর এখন কি দেখব? যখন। রুল কিভাবে হবে? সিন্সের আগে প্রেজেন্ট, মানে এখানে প্রেজেন্ট, প্রেজেন্টের যে কোনো সময় থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। এখানে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট হলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট হলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। বুঝেছো? সিন্সের আগে প্রেজেন্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে। ইট ইজ মেনি ইয়ার্স, অথবা মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। প্রেজেন্ট মাঝখানে সিন্স, তারপরে পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আবার পাস্ট ইনডিফিনিট মাঝখানে সিন্স, পরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি? হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অফ ভার্ব। আর পাস্ট ইনডিফিনিটের গঠন প্রণালী কি? সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ ভার্ব। আবার ভালো করে দেখে নাও, প্রেজেন্টের যে কোনো ফর্ম মাঝখানে সিন্স, পরে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট যদি থাকে সিন্সের আগে, পরে হবে পাস্ট পারফেক্ট।
For example, it is many years since অথবা many years have passed since কি বলেছিলাম যে সিন্সের আগে প্রেজেন্ট, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, মানে সিন্সের আগে প্রেজেন্টে যে কোনো ফর্মে থাকো তারপরে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ওই অংশে কি হবে পাস্ট ইনডিফিনিট। আই স ইউ আমি যে তোমাকে দেখেছিলাম, আই মেট ইউ, আই ভিজিটেড আমেরিকা, ইউ ভিজিটেড আওয়ার হাউস, ইউ মেট মি, হার গ্র্যান্ডফাদার ডাইড। কি শিখলাম যে এখানে প্রেজেন্ট থাকলে ওখানে পাস্ট ইনডিফিনিট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট এই অংশটুর প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরে আবার কি হবে পাস্ট ইনডিফিনিট, মানে প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকলে, প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকলে পরের অংশে কি হবে পাস্ট ইনডিফিনিট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স his grandmother died, he came here, he visited America, he saw me। তারপরে দেখো many days passed since, and then you have to complete many days passed এই অংশটুকু কোন টেন্সে রয়েছে, হুইচ টেন্স, this part of the sentence many days passed অনেক দিন চলে গেল, তাহলে obviously this is in পাস্ট ইনডিফিনিট টেন্স। এটুকু কোন অংশে রয়েছে, কিসে আছে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে। তাহলে পরের অংশটুকু কি হবে, মেনি ডেজ পাস্ট সিন্স, ইয়েস পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট। সিন্স যখন, অনেক দিন চলে গেল যখন, আই হ্যাড সিন ইউ, মাই ফাদার had seen me, my father had gone to America in this way। আশা করি আজকে আমি যতটুকু তোমাদেরকে পড়িয়েছি যে 5টি রুল আজকে আমি তোমাদেরকে শিখিয়েছি, এই 5টি রুলের উপর আগামী ক্লাসে আমি শর্ট এক্সাম তোমাদেরকে মানে 5টি সেন্টেন্স এখানে লিখবো। ইউ হ্যাভ টু কমপ্লিট দি সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এই 5টি রুল ভালো করে জব্দ করবে। ইফ ইউ লার্ন 20 rules, I think you will be able to complete any kind of incomplete sentence. Okay, thank you. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.